হ্যালো এভরিওয়ান, লাস্ট ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদ পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা পড়ব আয়তঘন অধ্যায়টা, যেটা আমাদের বইয়ের চতুর্থ অধ্যায়। ঠিক আছে, তো আয়তঘন ব্যাপারটা সম্বন্ধে একটু বলি। আয়তঘনটা আমাদের পরিচিত খুবই জিনিস। একটা যদি খুব বাস্তব উদাহরণ দিই, তাহলে আমরা এখন যে ঘরে বসে আছি, বা তোরা এখন যে ঘরে বসে আছিস দেখ, তো সেই ঘরটার আকারটা একটা আয়তঘন বা একটা বক্সের আকারে। ঠিক আছে, ছবিটা আমি এঁকে রেখেছি, দেখ, বোঝানোর চেষ্টা করেছি কিছুটা এরকম দেখতে। যে ঘরটায় এখন বসে আছিস, ঘরটাকে খেয়াল কর ভালোভাবে, দেখ এটাও একটা আয়তঘনাকার, বেশিরভাগ সময় তাই হয়। ঠিক আছে, তো একটা বাক্স বা এই যে ঘরের আকৃতিটা বললাম, এটা আয়তঘনাকার আকৃতি। ঠিক আছে, তো আয়তঘন সম্বন্ধে আমাদের পড়তে হবে। শুধুমাত্র আয়তঘন নয়, একটা বিশেষ ধরনের আয়তঘন যার প্রতিটা ধার সমান, ধারের দৈর্ঘ্য সমান, এরকম একটা ব্যাপার। মানে এখানে দেখ, এই দৈর্ঘ্যটা যেমন একটা দৈর্ঘ্য, এইটা একটা দৈর্ঘ্য, এইটা একটা দৈর্ঘ্য, আলাদা আলাদা দৈর্ঘ্য আছে তো। মানে এই দিকে দেখ এরকম একটা দৈর্ঘ্য, এটা আবার আলাদা দৈর্ঘ্য, মানে মাপটা আলাদা। ঠিক আছে, কিন্তু একটা বিশেষ ধরনের আয়তঘন যার প্রতিটা ধারের মাপ সমান, তাকে আমরা ঘনক বলি। তো সেই সম্বন্ধেও আমরা পড়ব। তো সেই সম্বন্ধে আমরা কী কী পড়ব? আমরা তিনটে বিষয় পড়ব আয়তঘন আর ঘনক সম্বন্ধে। আমরা জানবো হচ্ছে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তঘন এবং ঘনকের আয়তন, এবং উভয়েরই কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা আমাদের বিষয় আজকের পড়ার। আর এই চ্যাপ্টার থেকে এটাই আমাদের পড়তে হবে। অ্যান্ড এর বেসিসেই কিছু অঙ্ক আমাদের করতে হয়, আর সেগুলো খুবই সহজ হয়। তো চ্যাপ্টারটা নিয়ে অতিরিক্ত ভয় কারোর যদিও লাগে না, তাও বলে দিলাম খুবই সহজ চ্যাপ্টার এটা। ঠিক আছে, তো শুরু করা যাক তাহলে। প্রথমে আমি বলি কটা তল আছে। এই ছবিটা যে দেখতে পাচ্ছিস, আমি বললাম এটা একটা আয়তঘন বা সমকোণী চৌবল। সমকোণী চৌবল হচ্ছে আয়তঘনেরই অপর নাম। ঠিক আছে, তো এইটাতে কটা তল আছে এটা দেখে বল। তুই যদি ছবিটা দেখে তোরা যদি বুঝতে না পারিস, দেন তোর ঘরটা দেখ, তুই সেটা দেখে দেখ কটা তল আছে ভালোভাবে। চারটে দেওয়াল, আমার সাথে দেখ, চারটে দেওয়াল, তাই জন্য চারটে তল। এটা ওপরে ছাদ একটা তল, নিচে মাটি একটা তল, মোট ছটা তল। ছবিতেও দেখ সেটাই আছে ঠিক। ঘর হিসাবেই ভাব ছবিটাকে, যে ছবিটা সামনে রেখেছি এটা ঘর হিসাবেই ভাব, তাহলে দেখ বুঝতে পারবি ছটা তল আছে। তা আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তো এই ছটা তলের ক্ষেত্রফল, কারণ আমি বলেছি সমগ্র তলের ক্ষেত্রফল আমরা প্রথমে বার করবো, আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ছটা তল আছে। এবার দেখ প্রতিটা তল একটা কিন্তু আয়তক্ষেত্র মতো দেখতে। তুই এবার তোর ঘরটা দেখ, ঘরের যে দেয়ালটা দেখ, চারটে দেয়ালই দেখ, প্রত্যেকটা দেয়ালে আয়তকার, প্রত্যেকটা দেয়ালই আয়তকার বা রেক্ট্যাঙ্গুলার। ওকে, ছাদটাও দেখ আয়তকার, মাটিটা দেখ, মেঝেটা দেখ, সেটাও আয়তকার। ঠিক আছে, তো ছটা তলই আমার আয়তকার। তো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আমার দৈর্ঘ্য কোনটা? এইটা হচ্ছে আমার দৈর্ঘ্য। যদি আমি মেঝের ক্ষেত্রে বলি, তাহলে এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে আমার প্রস্থ। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এই ছটা তলেরই আমার দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। ঠিক আছে, যেহেতু এটা আয়তঘন, এটা আমার আয়তক্ষেত্র নয়, তো আমার যেমন মেঝের এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ হলো, এই যে আছে এগুলো উচ্চতাগুলো আছে মেঝে থেকে, ঘরের ক্ষেত্রে দেখ মেঝে থেকে ছাদ পর্যন্ত যে দৈর্ঘ্যগুলো, সেগুলোকে আমরা বলি উচ্চতা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের উচ্চতা। এই যে চারটে আছে দেখ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো হচ্ছে উচ্চতা। এইটা যেমন প্রস্থ, একইভাবে এটাও প্রস্থ, এইটাও প্রস্থ, এটাও প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই বুঝতে। এটা কীভাবে একটা ছবি থেকে আমি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা লিখলাম। তো আমার দরকার কি? ছটা তলের মোট ক্ষেত্রফল। ভালোভাবে দেখ,
মেঝের যে ক্ষেত্রফলটা সেটা ছাদের ক্ষেত্রফলের সঙ্গে সমান, ঠিক তো? মেঝের ক্ষেত্রফলটা ছাদের ক্ষেত্রফলের সঙ্গে সমান, কোনো অসুবিধা নেই কারোর এতে। তো আমরা বলতে পারি মেঝের ক্ষেত্রফল ইন্টু 2 সমান মেঝের ক্ষেত্রফল প্লাস ছাদের ক্ষেত্রফল। বুঝেছিস সবাই? কোনো আপত্তি নেই এতে, ঠিক? আবার দেখ, দৈর্ঘ্য বরাবর যে বিপরীত দুটো বড় বড় দেওয়াল, মানে আমি বলতে চাইছি এই দেওয়ালটা আমার কাছে আর এই যে এই দিকের দেওয়ালটা, এই সাইডের দেওয়ালটা, যে দুটো দেওয়াল আছে আমাদের বিপরীত দিকে দেওয়াল পরপর, সেই দুটো দেওয়ালের ক্ষেত্রফলও সমান। তো একটা ক্ষেত্রফল ইন্টু 2 প্লাস এই যে প্রস্থ বরাবর যে দেওয়ালটা আছে এই দেওয়ালটা আর তার বিপরীতমুখী এই দেওয়ালটা, এই দুটো দেওয়ালের ক্ষেত্রফলের সমষ্টি, দুটো সমান ক্ষেত্রফল, একটার ক্ষেত্রফল ইন্টু দ্বিতীয়টা। তো আমরা কীভাবে লিখতে পারি তাই ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রথমে ভূমিরটার ক্ষেত্রে দেখি ভূমির ক্ষেত্রফল প্লাস ছাদের ক্ষেত্রফল। আমরা প্রথম এখান থেকে লিখবো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। দুই ইন্টু, দেখ ভূমির ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ছাদের ক্ষেত্রফলটাও তাই, দেখ এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা সমান মাপের। এটার যা মাপ, এই যে এইটার যা মাপ, এটাও তাই মাপ। ঠিক আছে, প্লাস হয়ে গেল এটা দেওয়ালটা। এবার দেখ এই যে এই দেওয়ালটা আমার এই যেটা কভার করছি, দেখ সেই আয়তক্ষেত্রটা, দেখ এই আয়তক্ষেত্রটা আর এই বিপরীতমুখী যে দেওয়ালটা, দুটোর ক্ষেত্রফল সমান, তাই জন্য আমি একটা ক্ষেত্রফলই বের করছি। ঠিক আছে, এই যে দেখ এটা দৈর্ঘ্য, দেওয়ালটা দেখ ভালোভাবে, দেওয়ালটা দেখ, দেওয়ালের ক্ষেত্রফলটা কীরকম হবে? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, কারণ উচ্চতাটা আমার এক্ষেত্রে প্রস্থ হিসাবে কাজ করছি এই দেওয়ালের আয়তক্ষেত্রটা। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস এই যে বিপরীতমুখী দেয়ালটা, দেখ এখন যে দেয়াল এটা এখন যে কভার করছি, দেখ ভালোভাবে এই যে জায়গাটা, এটার ক্ষেত্রফলটা কীরকম আমার? দেখ এই যে লেন্থটা এইটা আছে, এটা হচ্ছে আমার প্রস্থ, এটা হচ্ছে আমার উচ্চতা। তাহলে এটা কি হলো? প্রস্থ ইন্টু উচ্চতা। আমার সমগ্র তলের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 কমন নিয়ে 2 গুণ নিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এবার যদি আমি দৈর্ঘ্যটাকে বলি এ, প্রস্থটাকে বলি বি অ্যান্ড উচ্চতাকে বলি সি, তাহলে আমার সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এবি, প্রস্থ ইন্টু উচ্চতা মানে বিসি, আর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে সিএ। 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা হচ্ছে আমার আয়ত ঘনকের বা সমকোণী চৌকোণের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার আমরা দেখব এই আয়তঘনক বা সমকোণী চৌকোণের ক্ষেত্রে আয়তনটা কত হয়, এর আয়তন কত। তো আয়তন কি হয়? এই যে আকারটা, এই ঘরটা, তোর যে ঘরটা, সেটা কতটা জায়গা দখল করে আছে, সেটাই হচ্ছে আয়তন। তো আয়তনের ফর্মুলা আমরা জানি কি হয়? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এই যে দেখ আমার ভূমিটা বা তোর ঘরের যে মেঝেটা, এই যে এইটা অংশটা, তার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে এইটা, তাহলে আয়তন, এর আয়তন হচ্ছে আমার কাছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে ভূমির ক্ষেত্রফল আমার কাছে এবি ইন্টু সি, এবিসি। ঠিক আছে, অবশ্যই এটা যদি দৈর্ঘ্য, এটা যদি এ একক হয়, এটা বি একক হয়, এটা সি একক হয় উচ্চতা, তাহলে আমার ক্ষেত্রফলেরটা হবে
বর্গ একক, ক্ষেত্রফলের একক, আর এখানে হবে ঘন একক। ঠিক আছে, বোঝা গেল এটাতে? আশা করি এটাতে আবার ক্লিয়ার, কোনো অসুবিধা নেই এটাতে। আর একটা জিনিস খেয়াল কর, কর্ণ বলেছিলাম আমি। কর্ণ হচ্ছে, তোরা নিজের ঘরটা খেয়াল কর ভালোভাবে। ঘরের মেঝেতে যে কোনো একটা কোণ থেকে তার বিপরীত কোণ পর্যন্ত, তার বিপরীত কোণ সিলিংয়ে, ছাদে তার বিপরীত কোণ পর্যন্ত, ঘরের মেঝের কোনো একটা কোণ থেকে তার ঠিক বিপরীত কোণ ছাদেরটা কিন্তু মাটিরটা নয়, ছাদেরটা পর্যন্ত যে দৈর্ঘ্যটা পাবো, যে রেখাটা পাবো, সেটাই হচ্ছে আমার আয়তঘনকের কর্ণ। ঠিক আছে, সেটাই হচ্ছে আমার আয়তঘনকের কর্ণ। এই যে এটা আমি এখন আঁকছি, এই যে এইটা টিপ করছি যেটাকে, সেটাই হচ্ছে আমার আয়তঘনকটার কর্ণ। ঠিক আছে, তো আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কি হয় আমি আগে ফর্মুলাটা লিখে দিই, দেন বলছি আমি। কর্ণের দৈর্ঘ্য হয় √a² প্লাস b² প্লাস c², মানে এই যে আয়তঘনকটা তার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তার হোল রুট, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কীভাবে এলো একবার দেখে নে। এখানে দেখ, যদি আমি নাম দিয়ে দিই এটাকে কিছু একটা, এই ত্রিভুজটাকে কিছু একটা নামকরণ করে দিচ্ছি, ত্রিভুজটা আমি আঁকতে চেয়েছি এখানে। ঠিক আছে, এই কোণটাও নাম দিয়ে দে। দেখ, AEB ত্রিভুজটার ক্ষেত্রে আয়তক্ষেত্র নিচের তলটা, তাহলে এটা 90 ডিগ্রি হয়। তাহলে a² প্লাস b²টা হবে হচ্ছে আমার ab² সমান। আমি বললাম পিথাগোরাসের উপপাদ্য থেকে a² প্লাস ab²টা হচ্ছে আমার ab² সমান। ঠিক তো? আবার ac²টা কি? এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা এখানে সমকোণ আছে আমার। ত্রিভুজ ABCর ক্ষেত্রে আমার AC² ইকুয়াল টু AB² প্লাস BC², তাই তো? তো AB² মানে আবার কি? A² প্লাস EB² A² প্লাস EB² প্লাস BC²। এই মানে কি? A² EB² মানে হচ্ছে B² প্লাস BC² মানে হচ্ছে C²। তাহলে AC² সমান A² প্লাস B² প্লাস C²। তাহলে AC হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, AC হচ্ছে √A² প্লাস B² প্লাস C²। ক্লিয়ার? এটা কোনো অসুবিধা নেই এটা বুঝতে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা ঘনক সম্বন্ধে পড়ে নিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আয়তঘন আমরা শিখে গেছি, তো ঘনকটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখ, একটা ঘনক আমি এঁকে রেখেছি। ঘনকের ক্ষেত্রে কি হয়, খালি এই দৈর্ঘ্য A, এটাও A, উচ্চতাও A, সব দৈর্ঘ্যগুলো A। তাহলে প্রথমেই আমি লিখি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল আয়তঘনকের ক্ষেত্রে কী ছিল? 2 × AB প্লাস BC প্লাস CA। এখানে AB, A, B আর C প্রত্যেকটার মানই হচ্ছে A, প্রত্যেকটার সমান। তাহলে 2 × A × B মানে A², এখানে B × C মানেও এখানে A², C × A মানেও এখানে A²। 2 × 3A² মানে এখানে এটা 6A²। ঠিক আছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে আয়তন কত? আয়তন কী ছিল ওখানে? ABC মানে তিনটে বাহু বা তিনটে যে ধার, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চ, তাদের গুণফল। এখানে দেখ তিনটেই মান হচ্ছে A, তাহলে হচ্ছে A³ একক যদি দিস তাহলে ঘন একক, আর এখানে বর্গ একক যদি এটা A একক হয়,
মানে সেমি মিটার যা হোক, তো বর্গ সেমি ঘন সেমি এরমভাবে। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য ওখানে কিছু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কি রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেও এ স্কোয়ার, আবার সি স্কোয়ার মানেও এ স্কোয়ার, রুট আন্ডার 3 ইন্টু এ স্কোয়ার মানে কি এ ইন্টু রুট 3, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। মনে রাখবে এগুলো দিয়ে সোজাসুজি অঙ্ক করতে হয় আমাদের। ঠিক আছে, এইটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এইটাও ইম্পর্টেন্ট, তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের। ঠিক আছে, অসুবিধা নেই কোনো। তাহলে এবার একটা অঙ্কে যাই, তাহলে যাই এবার একটা নাকি অঙ্কটা দেখি। একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এ, বি ও সি একক এবং এ প্লাস বি প্লাস সি সমান 25, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 240.5 হলে ঘরের মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? আমি যেটা বলবো এখানে সেটা হচ্ছে ঘরের মধ্যে বৃহত্তম দণ্ড। ঘরের মধ্যে বৃহত্তম দণ্ড কখন রাখা যায়? কর্ণ বরাবর। ভালোভাবে দেখবি, ঘরের মধ্যে বৃহত্তম দণ্ড রাখা যায় কর্ণ বরাবর, কর্ণের দৈর্ঘ্য বরাবর। ঠিক আছে, তো আমাকে এখানে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিচ্ছে যথাক্রমে এ, বি ও সি। এ প্লাস বি প্লাস সির মান দিয়ে দিয়েছে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দিয়ে দিয়েছে। আমাকে বার করতে কি হবে এখানে এবার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল রুট ইকুয়াল টু কত, এটা জানতে চেয়েছি আমি। এখানে আমার একটু বীজগণিত লাগছে, খুব সিম্পল বীজগণিত। এই দুটো জিনিস যেগুলো দিয়ে দিয়েছে এটাকে ইউজ করে বা ব্যবহার করে করতে হবে আমাদের। ঠিক আছে, তো আমি লিখছি প্রথমে, দেখ এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান 25 স্কোয়ার মানে 625। ঠিক বললাম? কিছু একটা হয়, 625 হয় কিনা আমি জানি না, কিছু একটা হয়। ঠিক আছে, 25 ইন্টু 25 কত হয় দেখে নিবি, খাটতে পারছি না। ঠিক আছে, 25 স্কোয়ার, তাই তো আশা করি এটাই হয়, 625ই হয়, ভুল লিখছি না কিছু। 625, ওকে। এটাকে ফর্মুলা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 625। আমার দরকার আগে এইটা, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 240.5 দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, 2 ইন্টু 240.5 ইজ ইকুয়াল টু 625। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা কত? 625 মাইনাস 2 ইন্টু 240.5 মানে কত? 480, 481। এর মান যত আসবে তার রুট। ঠিক আছে, এর মান কত আসবে তোরা বের করে লিখবি, দিয়ে বের করে নিবি হচ্ছে এইটা। ওকে, আমি আর এগোচ্ছি না, সহজ অঙ্ক ছিল, একটা অ্যাপ্লিকেশন ছিল কর্ণ বের করার। পরের অঙ্কে দেখ, পরের অঙ্কে বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান। আমার প্রশ্ন এটাই, ফার্স্টে আমরা ধরে নেব আগে যে ঘনকের, মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক। ঠিক আছে, প্রশ্নানুযায়ী আমাদের বলছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? 6 স্কোয়ার, ফর্মুলা লাগবে এই জন্য বললাম, ও আয়তন এ কিউব, এটা সমান এটা। তো আমরা ক্যালকুলেট করি, এ কিউব মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু 0, বা এ স্কোয়ার কমন নিচ্ছি,
a মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। এবার এখানে দেখ a মাইনাস সিক্স ইকুয়াল টু জিরোই হবে। কেন হবে? কারণ এ স্কোয়ারটা আমার কখনো জিরো হতে পারে না। কেন হতে পারে না? এ স্কোয়ার আমার ঘনকটি, এ হচ্ছে ঘনকটির দৈর্ঘ্য, এ হচ্ছে ঘনকটার কোনো একটু ধারের দৈর্ঘ্য। তো ঘনকটার একটা ধারের দৈর্ঘ্য যদি শূন্য হয় তাহলে ঘনক তো তৈরিই হবে না। তো এ জিরো হতে পারে না, তার মানে এ স্কোয়ারও জিরো হতে পারে না। তাহলে এ মাইনাস সিক্স সমান জিরো, অতএব এ সমান সিক্স। একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 একক। বলেছে তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে বের করেছিলাম রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে রুট আন্ডার 3a স্কোয়ার মানে হচ্ছে a রুট 3, এ মানে হচ্ছে 6 ইন্টু রুট 3 একক। অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা সুন্দর করে, সহজ অঙ্ক। এ ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে আমাদের। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। একটি আয়তঘন আকারের ঘরের দৈর্ঘ্য প্রস্থ আয়তন যথাক্রমে 8 মিটার, 6 মিটার এবং 192 ঘনমিটার। তবে ঘরের উচ্চতা ও 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ এবং আয়তন বলে দিয়েছে। তো আমি মনে করি আয়তঘনের উচ্চতা মানে আয়তঘনাকার ঘরের উচ্চতা সমান এইচ মিটার। কেন মিটারে নিলাম? যেহেতু বাকিগুলো মিটারে দিয়েছে। ঠিক আছে, শর্তানুসারে দেখ আয়তন আমাদের বলে দিয়েছে। আয়তনের বের করার জন্য আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, আর আয়তনটা বলে দিয়েছে। উচ্চতাটা বের করব আমি এইভাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 8 ইন্টু 6 ইন্টু এইচ সমান 192। এইটের ভ্যালু কত? তাহলে এইচের ভ্যালু কত? 192/8 ইন্টু 6। ঠিক তো? তো এইচের মান এখান থেকে আমরা পেয়ে যাব, কোনো অসুবিধা হবে না এখান থেকে পেতে এইচের মান। এখান থেকে যখনই আমরা এইচের মান পেয়ে যাব তখনই আমাদের করতে হবে, ঘরের উচ্চতা পেয়ে গেছি, 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল মানেটা কি? সমগ্রতলের ক্ষেত্রফল বার করেছিলাম। 4 দেওয়াল মানে এখন কি করব? 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4টে দেওয়ালেরই ক্ষেত্রফল শুধু বার করতে হবে আমাদের, আর কিছু বার করতে হবে না। মানে কোনটা বাদ যাবে? আমার মেঝে আর ছাদটা বাদ যাবে, তাই তো? তাহলে কী ছিল? 2 ইন্টু, প্রথমে কী ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতাম, যেটা মেঝে আর ছাদের জন্য, সেটা বাদ দিয়ে দেবো। কী লিখব? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, এভাবে লিখব। কোনো অসুবিধা কারোর এখানে নেই আশা করছি? হওয়ার কথা নয় এখানে অসুবিধা, তাই তো? কারোর অসুবিধা এখানে হওয়ার কথা নয়। এই যে মান কত আসছে? 4 আসছে আশা করছি। দেখ 4 আসছে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? 8 মিটার ইন্টু উচ্চতা 4 প্লাস প্রস্থ কত আমার কাছে? 6 মিটার ইন্টু উচ্চতা 4। 2 ইন্টু, এখানে কী হবে? এককটা বর্গ একক। 4 32 আর 4 6 24 বর্গ একক। ঠিক তো? তাহলে 56, এটা 56 ইন্টু 2 মানে 112 বর্গ একক। ওকে, ক্লিয়ার এটা? পরের অঙ্কে যাই তাহলে। বলছে দেখ, কোনো একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ। আমি তাহলে এখানে ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে মনে করব। কি মনে করব? মনে করি
প্রথম ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য x একক ও দ্বিতীয় ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য y একক। ঠিক আছে, প্রশ্নে বলে দিয়েছে আমাদেরকে যে কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল মানে কি x ইন্টু এক্স আর ওখানে y ইন্টু ওয়াই। ঠিক আছে, একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ। তাহলে কি শর্তানুসারে আমাদের কাছে কী বলে দেওয়া আছে, একটি তলের ক্ষেত্রফল এখানে এক্স স্কোয়ার, এখানে 4 4 গুণ যেহেতু ইন্টু ওয়াই স্কোয়ার। অতএব কী পাচ্ছে এক্স ইকুয়াল টু 2y, এক্স ইকুয়াল টু -2y হতে পারে না, এখানে অবশ্যই দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তো এবার বলেছে তবে প্রথম ঘনকটির আয়তন ও দ্বিতীয় ঘনকের আয়তনের কত গুণ হবে। প্রথম ঘনকটির আয়তন দ্বিতীয় ঘনকের আয়তনে কত গুণ হবে। তো এখন প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন। প্রথম ঘনকের আয়তন কত, এক্স ছিল একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আয়তন হচ্ছে এক্স কিউব। দ্বিতীয় ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ছিল ওয়াই, তাহলে আয়তন ওয়াই কিউব। এবারে কত, এক্স মানে কত 2y, সম্পর্ক পেয়ে গেছি, 2y হোল কিউব বাই ওয়াই কিউব মানে 8 ইন্টু ওয়াই কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু 8। তাহলে দেখ প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন ইজ ইকুয়াল টু 8। তাহলে প্রথম ঘনকের আয়তন ইকুয়াল টু কত, 8 ইন্টু দ্বিতীয় ঘনকের আয়তন। তাহলে কত গুণ, অ্যান্সার হচ্ছে 8 গুণ। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে বলছে তিনটি নিরেট ঘনক তার যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হচ্ছে। তিনটে ঘনককে গলিয়ে দিয়েছে যে একটি নতুন ঘনক তৈরি করেছে। নতুন ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। দেখ তিনটে নিরেট ঘনককে যখন গলিয়ে দিচ্ছে যে নতুন ঘনক তৈরি করছে ওই তিনটে ঘনকের বস্তু দিয়েই, তাহলে আমরা যেটা দিয়ে প্রসিড করবো অঙ্কটা সেটা হচ্ছে যে তিনটে ঘনকের মোট যে আয়তন ছিল সেটা বর্তমানে যে এখন ঘনক তৈরি হয়েছে সেই ঘনকের আয়তনের সমান। ঠিক আছে, তো মনে করি নতুন যে তৈরি করা আছে নতুন ঘনক, সেটাকে বলছি নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য এ একক, এ সেমি হচ্ছে এখানে, কারণ আগের এগুলো সেমিতে দেওয়া আছে, এ সেমি। ওকে, তাহলে শর্তানুসারে আগে তিনটে ঘনকের যে আয়তন ছিল তার আয়তনগুলো যোগফলটা কি, 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ইজ ইকুয়াল টু এখন কত হয়েছে এ কিউব। তাই তো, আগে যে আয়তন ছিল আর এখন আয়তন হয়েছে, পূর্বের আয়তন ইকুয়াল টু বর্তমানে আয়তন। এটা একটা ঘনকের আয়তন, একটি ঘনকের, আর এটা ছিল তিনটি ঘনকের। এই তিনটে ঘনক গলিয়েই এখন একটা ঘনক তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এ কিউব ইকুয়াল টু কি 27 প্লাস 64 প্লাস 125, এ কিউব ইকুয়াল টু কত হচ্ছে 216, অতএব এ সমান 6 পেলাম আমরা। মানে নতুন যে ঘনকটা তার একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি,
তাহলে নতুন ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত একটা ঘনকের ক্ষেত্রে? 6a² সমান 6 × 6 বর্গ একক সমান, ভুল বললাম সরি, 6 × a² মানে 6 × 6² মানে হচ্ছে 216 বর্গ একক। তো গুরুত্বপূর্ণ বিষয়, আয়তনটা যেটা হবে আর দৈর্ঘ্য যেটা হবে সেটা কিন্তু সমান হয়ে গেল এখানে, মানে সরি, আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু সমান হলো এখানে, গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক হলো। এইভাবে আমরা আয়তঘন চ্যাপ্টারটা শেষ করলাম খুব সহজে। এরপরে যা অঙ্ক আছে কিছু এক্সাম্পল দেয়, কিছু এক্সারসাইজ কর, কোনো ডাউট আশা করছি আর থাকবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে দেখা হবে অন্য কোনো অধ্যায়।